2016 সালে এখানে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল, তারপরে সে তৃণমূলে যোগদান করেছে, কি বলবেন? এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত যন্ত্রণার। তাই তাকে আমরা আমাদের পার্টি অফিসের বাইরে জুতো পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে আর কোনোদিন আনবো না। কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছেড়ে যে চলে গেছিল, তাকে তৃণমূল এনে আবার তৃণমূলের সৎ নেতা কর্মীগুলোর মাথায় বসিয়ে তাকে এবার আবার প্রার্থী করেছে। এটাই আমাদের সঙ্গে ওদের তফাৎ। যারা আমাদের সঙ্গে গদ্দারি করে, মানুষের রায়ের সঙ্গে গদ্দারি করে, তাদের জন্য আমাদের অফিসের পার্টি অফিসের বাইরে ছেঁড়া জুতো ঝোলে, আর তাদের জন্য তৃণমূলের অফিসের বাইরে গাঁদা ফুলের মালা ঝোলে। এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের তফাৎ। इनकलाब जिंदाबाद, लाल झंडा करपकार, लाल झंडा करपकार, सीपीआईएम करपकार। নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা খাওয়া বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন বাঁচতে, কাজের দাবিতে ভোট দিন বাঁচতে। গতকাল দেখছিলাম এই বালুরঘাটে অমিত শাহ সভা করেছেন। মানুষকে এটা মানুষ না মনে করে গরু ভাবলে, ছাগল ভাবলে মিটিং করে এই ধরনের কথা বলা যায়। দেখি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মোদির ক্যাবিনেটের 2 নম্বরের মন্ত্রী, সে ওখানে দাঁড়িয়ে মিটিং করে বলছে যদি এইবার পশ্চিমবাংলা থেকে এখন 18 জন এমপি আছে বিজেপির, যদি 18-র বদলে 30 জন এমপিকে জেতানো যায় পশ্চিমবাংলা থেকে, তাহলে নাকি সীমান্ত থেকে আর লোক বাংলায় ঢুকতে পারবে না, ভারতে ঢুকতে পারবে না। ধরুন ওর কথাটা সত্যি, 18-র বদলে যদি 30 জন এমপি জেতে, বাড়তি 12 জন এমপি জিতলো ধরুন বিজেপির, এই 12 জন এমপির কাজ কি হবে? এলাকায় কাজ করা, বিজেপির হয়ে মিটিং করা, মিছিল করা, মানুষের হয়ে এমপি হিসেবে কাজ করা, পার্লামেন্টে গিয়ে ভাষণ দেওয়া? নাকি 12 জন বিজেপি এমপির এক হাতে হ্যারিকেন আর এক হাতে ডান্ডা দিয়ে অমিত শাহ বর্ডারে দাঁড় করিয়ে রাখবে, যে তোর এবার থেকে বর্ডার পাহারা দেয় যাতে ওপর থেকে আর লোকে ঢুকতে না পারে? আরে তোমার 30 কেন, যদি 300 জন এমপি যেতে, বর্ডার থেকে যাতে লোকে ভেতরে ঢুকতে না পারে তা দেখার দায়িত্ব বিএসএফ এর, ভারতীয় সেনাবাহিনীর। আর সেই বিএসএফ এর, সেই সেনাবাহিনীর মাথায় তুমি অমিত শাহ, তুমি বসে আছো গত 10টা বছর ধরে। তারপরে যদি মানুষ কেন, একটা পাখিও যদি বর্ডারের ওপর থেকে এপারে উঠে আসে, ঢুকে আসে, তার দায়িত্ব তোমার, তার দায়িত্ব অন্য কারণ নয়। তারপরে এখানে মিটিং করে বলতে এসছে এমপি বেশি হলে ওরা নাকি বর্ডার পাহারা দেবে। মানে এখন কি এমপি কম পড়েছে তাই ইচ্ছে করে বর্ডার থেকে লোক ঢোকানো হচ্ছে, যাতে ভেতরের লোককে দিয়ে না হোক, বাইরের লোককে ঢুকিয়ে এনে মানুষে মানুষে ভাগ বাটোয়ারা করে একটা এলাকাকে দখল করা যায়, একটা রাজ্যকে দখল করা যায়। সভা করে বলছে গঙ্গারামপুরে, বুনিয়াদপুরে, আমরা জানি একটা সময় পাটের জন্য বিখ্যাত ছিল। বলছে যে গত 8 বছরে 10 বছরে পাট শিল্পের অবস্থা খারাপ হয়েছে। যদি আমরা বিজেপি সরকারে আসতে পারি তাহলে আমরা গঙ্গারামপুরের পাট শিল্প ভালো করব, যদি আমরা সরকার চালাই। তো ভাই অমিত শাহ, যদি তোমরা সরকার চালাও, একদিন কি সরকারটা আমার দাদু চালাচ্ছিল? গত 10 বছর ধরে সরকারটা আমার দাদু চালাচ্ছিল না আমার ঠাকুরদা চালাচ্ছিল, নাকি অমিত শাহ চালাচ্ছিল? 10টা বছর ধরে সরকার চালিয়ে 303 জন এমপি নিয়ে গভর্নমেন্ট চালিয়ে তারপরে এখন এসে বলতে যদি সরকারটা ভালো, আমরা জিততে পারি তাহলে আমরা পাট শিল্পের উন্নতি করব। আপনাদের মনে আছে 2019 সালে অমিত শাহ এইখানে এসে সভা করে বলেছিল যদি ক্ষমতায় আসতে পারি, আমরা দ্বিতীয়বারের জন্য জিতে আসতে পারি, 3 মাসের মধ্যে নাকি ওরা সারদার বিচার শেষ করে সারদার অপরাধীদের জেলের ব্যবস্থা করবে। কি বিচার করলো? মুকুল থেকে শুরু করে, শুভেন্দু থেকে শুরু করে সারদার চোরগুলোকে বিজেপির পার্টি মেম্বারশিপ দিল জিতে আসার পরে। দেখো তো প্রধানমন্ত্রী সভা করছে, কদিন আগে কৃষ্ণনগরে সভা করছেন, করে বলছেন 10 বছর ধরে আপনারা যেগুলো দেখলেন দুর্নীতি তদন্ত, এগুলো তো ট্রেলার দেখছিলেন, এখনো গোটা সিনেমা বাকি আছে। চিন্তা করুন, একটা 2 ঘন্টার সিনেমা 2 মিনিটের ট্রেলার হয়, আমরা জানি। 2 মিনিটের ট্রেলার দেখে বুঝি সিনেমাটা হবে 2 ঘন্টা 2.5 ঘন্টার। এ মোদি অমিত শাহ ট্রেলার হচ্ছে 10 বছরের, তাহলে সিনেমা আমার নাতি বড় হয়ে, তার নাতি বড় হয়ে মরে ভূত হয়ে যাবে, তারপরে ওর সিনেমা শেষ হবে না, চোরগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। লজ্জা নেই, শরম নেই, এসছে লোকের কাছে ভোট চাইতে। আপনাদের বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, নিশ্চয়ই অনেকে এর আগে বিজেপিকে ভোট দিয়েছেন, তবেই বিজেপি জিতেছে। অনেকে হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন, অন্য কোনো দলকে কেউ ভোট দেওয়ার ইচ্ছা থাকতে পারে। আপনাদের সবাইকে খোলা মনে বলছি, দূর থেকেও যে মানুষ আমাদের কথা শুনছেন, যারা হয়তো অতীতে বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরকেও বলছি আপনারা কেউ আমাদের শত্রু নন। আমরা কমিউনিস্ট, আমাদের লড়াই বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়। আমাদের লড়াই বিজেপির নাম করে যে নেতাগুলো ধর্মে ধর্মে দাঙ্গা করে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে।
পেহলু খানকে খুন করে, জুনাদকে খুন করে, বলে গরুর মাংস কেন খেয়েছে, আর তারপরে ইলেকট্রাল বন্ডে গরুর মাংস বিক্রি করে যে কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে গুনে গুনে 7 কোটি টাকা খায় এই মোদী আর অমিত শাহ আমাদের লড়াই এই ধান্দাবাজগুলোর বিরুদ্ধে। পার্থ চ্যাটার্জি চুরি করে থাকতে পারে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছেন বেহালার যে সাধারণ মানুষ চুরি করেননি। আমাদের লড়াই সেই সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। আপনাদের সবাইকে বলছি, খোলা মনে বলছি, একটা রাজ্য, যে রাজ্য থেকে বিজেপি কোনোদিন নিজের ক্ষমতা একটা পঞ্চায়েত মেম্বার জেতাতে পারেনি, হ্যারিকেন নিয়ে খুঁজলে একটা পঞ্চায়েতের মেম্বার খুঁজে পাওয়া যেত না, সেই রাজ্যের মানুষ বিজেপিকে 18টা এমপি দিয়েছিল। বলুন বিজেপি তার বিনিময়ে রাজ্যকে কি দিয়েছে? ওদের রাজ্যের সভাপতি সুগন্ধ মজুমদার এখানকার এমপি। মাঝে মধ্যে ভাবি, ভদ্রলোক শিক্ষিত মানুষ, পিএইচডি করেছেন, আমার তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বলার কিছু নেই, কিন্তু মাঝে মধ্যে ভাবি হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, আছে কি করতে? একটা দলের রাজ্য সভাপতি হয়েছে, সেই দলে দুদিন আগে গিয়ে ঢুকলো শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে। এখন এই শুভেন্দু অধিকারীকে মাঝে মধ্যে বিজেপির পার্টি অফিসে চা করে এনে দেওয়া ছাড়া সুকান্ত মজুমদারের আর কোনো কাজে বিজেপিতে বলে তো মনে হয় না। আরে দলের রাজ্য সভাপতি হয়েছে, দলে কেউ পাত্তা দেয় না। জুমা দুদিন গেছে শুভেন্দু অধিকারী, তার পেছন পেছন দলের লোক ঘুরে বেড়ায়। দলের মধ্যে কোনো কাজ নেই তোমার, অন্ততপক্ষে এলাকার এমপি হিসেবে যে কাজটা করার ভালো করে করুক। 25 কোটি টাকা একটা এলাকায় উন্নয়নের জন্য পাওয়া যায়, একজন এমপি ল্যাট ফান্ডের টাকা খরচা করতে পারেনি। করে কি বলছেন? আমি এমপি, আমি টাকা অ্যালট করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন তারা আমার এমপি ল্যাটের টাকা এলাকায় খরচ করতে দেয়নি। ঠিক আছে, হতে পারে, সত্যি কথা হতে পারে, আমরা ভুক্তভোগী। পাশের কেন্দ্র রায়গঞ্জে মোহাম্মদ সেলিম এমপি ছিলেন 2014 থেকে 19, আমাদের অভিজ্ঞতা রয়েছে। এমপি ল্যাটের টাকা স্যাংশন করতেন, বিডিওর কাছে গিয়ে, এসডিওর কাছে গিয়ে, মিউনিসিপ্যালিটিতে গিয়ে সেই টাকা পড়ে থাকতো, পঞ্চায়েতে গিয়ে সেই টাকা পড়ে থাকতো, অ্যালটমেন্ট হতো না। মানে টাকা অ্যালট করতেন মোহাম্মদ সেলিম, সেই টাকা চেক তৈরি হতো না, টাকা এলাকায় যেত না। ভুক্তভোগী আমরা। হতে পারে সুকান্ত মজুমদার সত্যি কথা বলছে, মিথ্যে কথা বলছে না, কিন্তু গল্প ওখানে থেমে থাকেনি। যখন মোহাম্মদ সেলিমের টাকা, এমপি ল্যাটের টাকা রায়গঞ্জে খরচা করা থেকে ওরা আটকে ছিল, অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে, প্রশাসন দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম কি করেছিলেন আপনারা অনেকে জানেন। এই মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে কোমরে দড়ি বেঁধে আদালত অবধি টানতে টানতে নিয়ে গেছিলেন। আদালতে মামলা হয়েছিল এবং মামলার রায় এসেছিল 25 কোটি টাকা এমপি ল্যাটের টাকা যে রাজ্যের সরকার অ্যালটমেন্টের পরে আটকে রেখেছিল, সেই টাকার ওপর সুদ সহ কোর্ট রায় দিয়েছিল, ওই টাকার ওপর সুদ সহ ওই টাকা রায়গঞ্জে খরচা করতে হবে। সেই টাকা মোহাম্মদ সেলিম সরকারের ঘাটটাকে ধরে রায়গঞ্জে এনে খরচা করিয়েছিলেন। আর আপনি একটা দেশের এমপি, যে দেশের সরকার চালাচ্ছে আপনার দল, আপনি সেই দলের রাজ্য সভাপতি, 5 বছর ধরে টাকা খরচা করতে না পেরে এখন ছিচকা দুনিয়া বাচ্চাদের মতো করে এসে বলছেন মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করেনি বলে আমি এলাকায় উন্নয়নের কাজ করতে পারিনি। আপনি কি মমতা ব্যানার্জির ভরসায় এমপি হয়েছিলেন? এই যদি হয়ে থাকে বিজেপি, তো অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে ঘোষণা করলেন সরকার খালি দক্ষিণবঙ্গ থেকে চলবে কেন, উত্তরবঙ্গতে সরকারের এখানে একটা রাইটার্স হবে, এখানে একটা নবান্ন হবে। কি হবে না, শিলিগুড়িতে উত্তরকন্যা হবে। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন নাকি 52টা সরকারি দপ্তর চলবে উত্তরকন্যা থেকে, 52টা সরকারি দপ্তর। সেই উত্তরকন্যা চালু হয়ে আজকে 12 বছর 13 বছর হয়ে গেছে। আপনারা গিয়ে দেখে আসুন, আমার থেকে ভালো আপনারা জানেন। একটা সরকারি দপ্তর মানে সেখানে মন্ত্রী থাকবে সরকারের, মাঝে মধ্যে মন্ত্রীরা নবান্ন থেকে এখানে এসে বসবে, অফিসার থাকবে, কেরানি থাকবে, একটা দপ্তর চলবে। আজ উত্তরকন্যার ভেতর গিয়ে একবার উত্তরকন্যার গেট থেকে ছাদ পর্যন্ত ভালো করে খুঁজুন, নাকি 52টা দপ্তর রয়েছে। ওখানে খুঁজলে ইঁদুর পাবেন, মশা পাবেন, টিকটিকি পাবেন, আরশোলা পাবেন, কোনো মন্ত্রী পাবেন না, কোনো অফিসার পাবেন না। কি হয়েছে মাঝখান থেকে উত্তরকন্যা? ওই কলকাতা থেকে মমতা ব্যানার্জির পেয়ারের ওই বিডিও, এসডিও, আইএএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসারগুলো মাঝে মধ্যে বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে দার্জিলিং বেড়াতে আসবে, ডুয়ার্সে বেড়াতে আসবে, মালবাজারে বেড়াতে আসবে। এখন ওদেরকে আর হোটেল ভাড়া করে থাকতে হয় না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের ওই সরকারি অফিসারগুলো আর ওর এমএলএ মন্ত্রীগুলো বউ বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে দার্জিলিং, ডুয়ার্স বেড়াতে আসলে পয়সা দিয়ে হোটেল খরচা করতে হয় না,
এখন উত্তরকন্যা ওই কলকাতার বাবুদের বিনা পয়সার গেস্ট হাউস হয়েছে, বিনা পয়সায় ওখানে থাকবে, বউ বাচ্চা নিয়ে দার্জিলিং ঘুরে আবার কলকাতা ফেরত চলে যাবে। তারপরে দেখি কদিন আগে, গত বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, হঠাৎ করে সকালবেলা মোদী ঘোষণা করেছে সিলিন্ডারের দাম নাকি 100 টাকা কমবে। ভালো কথা। যেই না ঘোষণা করেছে দেখি যত মিডিয়া, যত টিভি চ্যানেল আছে, বিশেষ করে হিন্দি আর ইংলিশ চ্যানেলগুলো যত আছে, দেখি তারা বেরিয়ে পড়েছে ক্যামেরা নিয়ে এলাকায় এলাকায় গিয়ে, বিশেষ করে যেখানে মহিলাদেরকে দেখছেন, গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা ये जो मोदी जी ने गैस का भाव 100 रुपये कम किया, आपको कैसा लग रहा है? तो दाम कमले के बोलबे খারাপ লাগছে, যে কেউ বলবে ভালো লাগছে, বলছে हाँ अच्छा लग रहा है। तो ये जो मोदी जी ने नारी दिवस पे देश की महिलाओं को, माँ बहनों को ये उपहार दी, आप खुश है इससे? तो যদি 100 টাকা দাম কমে কোন মা বোন বলবেন যে না খুশি নয়? বলছে হ্যাঁ আমি খুশি, ভালো কথা। এদেরকে বাড়িতে বসে বিশ্বাস করুন টিভিটা দেখছি আর ভাবছি, মানে কত বড় বেহায়া, কত বড় বেহায়া, কত বড় বেহায়া নিজেদেরকে সাংবাদিক বলে আজকাল। 400 টাকা সিলিন্ডারটাকে যখন 10 বছর ধরে বাড়িয়ে 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 400 থেকে নিয়ে গিয়ে 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200 করলো, কোনো মিডিয়ার ক্ষমতা হলো না। ওদের ক্যামেরাগুলো তখন বাড়িতে বসে ডিম পাচ্ছিল, কোনো মিডিয়ার ক্ষমতা হলো না ক্যামেরা নিয়ে লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই যে 400 টাকা সিলিন্ডারকে 1200 করেছে মোদি, আপনার কেমন লাগছে? কারো ক্ষমতা হলো না। 30 টাকার কেরোসিন তেলকে যখন 200 টাকা করলো, 40 টাকার সর্ষের তেলকে যখন 200 টাকা করলো, কারো ক্ষমতা হলো না ক্যামেরা নিয়ে গিয়ে বেরিয়ে লোককে জিজ্ঞেস করে 200 টাকা দিয়ে সর্ষের তেল কিনতে আপনার কেমন লাগছে? 400 থেকে 1200 দাম বাড়ানোর পরে যখন 100 টাকা দাম কমালো, তখন বেহার মতো গিয়ে জিজ্ঞেস করছে, এই যে দামটা কমেছে আপনাদের কেমন লাগছে? আরে মোদিকে কেমন লাগছে ছাড়ুন, এই দালালগুলোকে আপনাদের কেমন লাগছে বলুন তো? কদিন ধরে এদের এই দালালি দেখে মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে। আপনাদের মনে আছে 2018 সাল থেকে ওরা শুরু করেছিল, 2019-এর আগে থেকে 2018 সাল থেকে শুরু করেছিল। জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে, রায়গঞ্জ থেকে শুরু করে, বালুরঘাট, বুনিয়াদপুর থেকে শুরু করে ইসলামপুর, এই গোটা এলাকা যেখানে রাজবংশী মানুষেরা বসবাস করেন, এলাকা এলাকায়, পাড়ায় পাড়ায়, কখনো সরাসরি বিজেপির নাম করে, কখনো বিজেপি যুব মোর্চার নাম করে, কখনো অন্য কোনো আরএসএস এর শাখা সংগঠনের নাম করে এলাকায় এলাকায় গিয়ে সই সংগ্রহ করেছিল। বলেছিল কি? বলেছিল দ্বিতীয়বারের জন্য যদি মোদি জিতে আসে তাহলে নাকি ওরা কি করবে? বলছে ইন্ডিয়ান আর্মিতে রাজবংশী রেজিমেন্ট তৈরি করবে, নাম হবে নারায়ণী সেনা। আপনাদের মনে আছে? এলাকা এলাকায় সই সংগ্রহ করেছিল। সাধারণ ঘরে রাজবংশী ছেলেমেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে তারা সই দিয়েছিলেন। আমাদের নিজেদের পার্টি পরিবারের ছেলেমেয়েরা গিয়ে সই দিয়েছিল। দুটো কারণ, এক, নারায়ণী সেনার যে ইতিহাস ঐতিহ্য কোচবিহারের রাজাদের সময় থেকে, সেই ইতিহাস, তার ঐতিহ্য, তার ভাষা, তার গৌরব, আত্মপরিচয়, তার একটা স্বীকৃতি, এবং সেই সঙ্গে যেরকম গোর্খা রেজিমেন্ট আছে, শিখ রেজিমেন্ট আছে, সেরকম একটা নারায়ণী সেনা রেজিমেন্ট হওয়া মানে রাজবংশী ঘরের ছেলেরা চাকরি পাবে, সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ, কাজের সুযোগ। আজকে 5 বছর হয়ে গেল, একটার পর একটা তৃণমূল গিয়ে বিজেপিতে রেজিমেন্ট বানিয়ে ফেললো, কিন্তু ভারতের আর্মিতে সেই নারায়ণী সেনা রেজিমেন্ট আজ অব্দি তৈরি হলো না। আর ভারতের আর্মিতে নারায়ণী সেনা রেজিমেন্ট বানিয়ে এরা রাজবংশী ছেলে মেয়েদের চাকরি দেবে? একদিন ধরে আর্মিতে যে চাকরি ছিল, এখন সেই চাকরিকে পর্যন্ত কন্ট্রাকচুয়াল করে দিয়েছে। এখন আপনি আর সব ছেড়ে দিন, এমনকি আর্মির চাকরিও পার্মানেন্ট নয়। আর্মির চাকরি মানেও কন্ট্রাকচুয়াল চাকরি। অগ্নিবীর, দেশের জন্য প্রাণ দিতে যাবে একটা ছেলে, তার চাকরিও পার্মানেন্ট নয়। হয় বর্ডারে দাঁড়িয়ে থাকবে, গুলি খেয়ে মরবে, পাকিস্তান থেকে একটা গুলি উড়ে আসবে, কেন ওখান থেকে গুলি উড়ে আসবে, গুলি খেয়ে মরে পড়ে থাকবে, তারপর বডিটাকে তুলে কফিনে ঢুকিয়ে পতাকা মুড়িয়ে বাপ মায়ের কাছে ফেরত পাঠিয়ে দেবে। আর যদি প্রাণ নিয়ে বেঁচে ফেরে তাহলে কি হবে? দেশের জন্য প্রাণ দিতে গেছিল যে ছেলে, তার হচ্ছে এককালীন টাকা দিয়ে তাকে বলবে, না তোমার 26 বছর বয়সে তোমার রিটায়ারমেন্ট হয়ে গেল, তোমার চাকরি পার্মানেন্ট নয়, এই টাকা ধরো, অগ্নিবীর, বাড়ি যাও। ওই টাকা দিয়ে সে পাড়ায় ধার দেনা করে একটা মুদির দোকান খুলে বসবে, না টুল পেতে এটিএম কাউন্টারের বাইরে বসে এটিএম কাউন্টারের সিকিউরিটি গার্ড হয়ে বাকি জীবনটা কাটাতে হবে। রাগ হয় না বলুন তো? যন্ত্রণা হয় না? এদের এই লোক ঠকানো, এদের এই তঞ্চকতা দেখে
মনে হয় না অনেক হয়েছে, এবার বাড়াবাড়ি হচ্ছে, এবার এদেরকে পাল্টানো দরকার।